আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি টপ করতে চাও, একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদের অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় সেটা জানা অনেক বেশি জরুরি। তো তোমাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অলরেডি আমরা ফিজিক্সটা কিভাবে তোমরা প্রস্তুতি নিবা বা ফিজিক্সের প্রশ্নটা কিভাবে আসে তার একটা সম্পূর্ণ অ্যানালাইসিস আমি তোমাদের দিয়েছিলাম। তো এটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, যারা এখনো দেখো নাই অবশ্যই দেখে নিবা। তো আজকের ভিডিওতে আমরা রসায়নটা নিয়ে আলোচনা করব এবং রসায়নে তোমরা কিভাবে সর্বোচ্চ মার্ক এনশিওর করবা। একদম তুমি যদি একটু ভালো মতো প্রস্তুতি নাও তাহলে তুমি কিন্তু এখানে 20+ ইনশাল্লাহ কমন পাবা। তো কিভাবে তুমি রসায়নের সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। তো তুমি যে কোনো পরীক্ষায় দুইটা সাবজেক্ট যদি খুব ভালো মতো প্রস্তুতি নিতে পারো, দুইটা সাবজেক্টে যদি খুব ভালো একটা মার্ক এনশিওর করতে পারো, তোমার কিন্তু টপ পজিশনে যাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর এখানে তুমি যদি 65+ রাখতে পারো, তুমি কিন্তু এখানে টপ একটা পজিশনে ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো কাটমার্কটা কিন্তু এখানে অনেক বেশি কম থাকে। দেখবে যে জিপিএ সহ, জিপিএ তে 20 মার্ক থাকে, ওইটা সহ 55, 57 এরকম যারা গত বছর পাইছে তারাও কিন্তু 2025-এর মধ্যে ছিল। তো মার্কটা কম লাগে, বাট তুমি যদি এখানে 60+ রাখতে পারো, তুমি এখানে একটা টপ সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, টপ পজিশন করতে পারবা। তো চলো কথা নামে শুরু করি। আর চ্যানেলটা বা পেজটা যারা এখনো ফলো দাও নাই অবশ্যই ফলো দিয়ে রাখবা পরবর্তী সকল সাবজেক্টের অ্যানালাইসিস এবং ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, আমরা আমাদের যে প্রথম পত্র রসায়ন প্রথম পত্র এটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা একদম অধ্যায় থেকে কতটা প্রশ্ন আসছে, কেমন প্রশ্ন আসছে, সব ডিটেলস অ্যানালাইসিস করছি। ঠিক আছে, ডিটেলস অ্যানালাইসিস করছি। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দুইটা এক্সাম শেষ। ঠিক আছে, দুইটা এক্সাম শেষ। তো আজকে তোমাদের রসায়ন এক্সাম, আমাদের বায়োলজি এবং হচ্ছে ফিজিক্স এক্সাম শেষ একটা একটা করে। আজকে রসায়ন, গুণগত রসায়ন এক্সাম। যারা ভর্তি হবা, বাকি যে দুইটা এক্সাম হয়ে গেছে সেগুলো তোমরা দিতে পারবা। তো যারা এখনো এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলো বেস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তুতি নেওয়ার জন্য এবং বেস্ট একটা এক্সাম পাওয়ার জন্য। তো এখানে শুধুমাত্র তুমি এক্সাম পাচ্ছ না, ক্লাসও কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও পেয়ে যাচ্ছে। এটা বিস্তারিত আমি ভিডিও শেষে আলোচনা করব। তো দেখো, এখানে গুণগত রসায়ন যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন ছিল এই বছর। তো প্রশ্নের মধ্যে কি ছিল, আমাদের যে দ্রাব্যতা গুণফল এবং আইসোটোনের উদাহরণ, এই যে আইসোটোন, আইসোটোন, আইসোবার, এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা সেন্ট্রাল বা 7 কলেজ যখন ছিল তখন অনেক বেশি আসছে। তো ওই যে আইসোটোপ, আইসোবার, এছাড়া আইসো ইলেকট্রন, ইলেকট্রন মানে কি, যাদের ইলেকট্রন সংখ্যা সমান, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে অনেক বেশি আসে। তো অবশ্যই টাইপগুলো গুরুত্বপূর্ণ। আমি জাস্ট 24-25-এ ঢাকা সেন্ট্রাল যখন ছিল গত বছর প্রস্তাবিত, ওইটার প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখবা। দ্রাব্যতা গুণফল এবং আইসোটোনের উদাহরণ, এইগুলো টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসছে বিগত বছর। দুইটা প্রশ্ন ছিল। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে 3টা প্রশ্ন ছিল। তার মধ্যে কি কি আসছে দেখো, ইলেকট্রন আসক্তি কম, কাদের ইলেকট্রন আসক্তি বেশি, তোমাকে অপশনে দেওয়া ছিল, ওটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ইলেকট্রন আসক্তি কখন বেশি হয় কখন কম হয়, এই জিনিসগুলো একটু ভালো মতো জানবা। এছাড়া দেখো ফাজানের নীতি, তো ফাজানের নীতি ব্যবহার করে কোনটা সবচেয়ে বেশি সমযোজী যৌগ, এইদের উদাহরণ যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন ছিল। এবং পোলারায়নে কম, কোনটি সবচেয়ে বেশি পোলারায়ন হয়, এই ধরনের দেখবা যে বইয়ে তথ্য দেওয়া আছে, এটা থেকে একটু ভালো করে পড়বা। তো পোলারায়ন পার্টটা এবং ফাজানের নীতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ঢাকা সেন্ট্রালের জন্য। ঠিক আছে, ইভেন বিগত বছরগুলোতে কিন্তু ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসছে। এবার আসো রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচটা তো খুবই গুরুত্বপূর্ণ। পিএইচটা প্রত্যেক বছরই আসে। পিএইচ থেকে হয় গাণিতিক প্রশ্ন আসে, অথবা পিএইচ যে পরিসর, বিভিন্ন উপাদানের পিএইচ পরিসর দেখবে বইয়ে সুন্দর একটা চার্ট দেওয়া আছে, বা তোমার কাছে যদি যে কোনো একটা বই থাকুক সেখানেও দেখবে যে পিএইচ এর একটা চার্ট দেওয়া থাকে। ঠিক আছে, তো এখানে কোমল পানীয়র পিএইচ কত ছিল, এই প্রশ্নটা গত বছর ছিল। তো এই ধরনের আরো কিছু পিএইচ পরিসর আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এরপর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তোমার অ্যাসিডের যে ক্রম। ঠিক আছে, শক্তিশালী অ্যাসিড কোনটা, তো অ্যাসিডের ক্রমটা থেকে প্রশ্ন আসছে। হয়তো এই বছর তোমাদের ক্ষারের ক্রমটা দিতে পারে। তো অ্যাসিড, ক্ষার, এদের যে ক্রমগুলো আছে, কিভাবে এটা কাজ করে, কোনটা বেশি শক্তিশালী, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এই নিয়মগুলো ভালো করে পড়ে ফেলবা। এরপর আসো কর্মমুখী রসায়ন। তো কর্মমুখী রসায়ন থেকে কিন্তু এখানে প্রশ্ন আসছে গত বছর। তো কলয়েডের যে উদাহরণ, কলয়েড, ঠিক আছে, সাসপেনশন, তো এই ধরনের যে উদাহরণগুলো থাকে, এই উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো একটু ভালো করে তোমাকে দেখে নিতে হবে। ওকে, আর এগুলোর পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের প্রথম পত্র। তো এবার আমরা যদি দ্বিতীয় পত্রে যাই, দেখো দ্বিতীয় পত্রে যদি যাই, তো দ্বিতীয় পত্র থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে জৈব রসায়ন। এবং জৈব রসায়ন থেকে কিন্তু এখানে অনেক বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখো গত বছর প্রায় 12টার মতো প্রশ্ন আসছে জৈব রসায়ন থেকেই। তো জৈব রসায়ন স্কিপ করা মানে তোমার দেখতে পাচ্ছ এখানে প্রায় 50% প্রশ্ন আউট। 25টার মধ্যে 12টা প্রশ্ন আসছে শুধু জৈব রসায়ন থেকে। তো এটাকে তোমাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আর এখানকার টপিকগুলো এত কঠিন আসে না, সহজ টপিকগুলো থেকে আসে। তুমি যদি একটু রিভিশন দাও কোশ্চেন ব্যাংকটা, এখানে ইনশাল্লাহ মার্ক তুমি তুলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমাদের পরিবেশ রসায়ন থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এনমোল গ্যাসের আদর্শ সমীকরণ। ঠিক আছে, আমরা জানি কি পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি। তো তুমি এখান থেকে মোল সংখ্যাটা বের করে বসাই দিবা। একটা পরিমাণ দেওয়া ছিল যে এই যৌগের বা এই গ্যাসের
আদর্শ সমীকরণটা কেমন হবে? তো এখান থেকে মোলের মানটা বের করতে হবে, ঠিক আছে? তো মোল সংখ্যা n, এটার সমান আমরা কি জানি, যতটুকু দেওয়া আছে ডিভাইড বাই আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোল সংখ্যা পেয়ে যাবা। ওই মোল সংখ্যা এখানে বসাই দিলেই n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ যেটা, এটা সমীকরণ চলে আসবে। তো এখান থেকে একটা প্রশ্ন ছিল, জৈব রসায়ন থেকে যে যে টপিক থেকে প্রশ্ন ছিল সেগুলো আমরা দেখি। তো প্রথমে দেখো অ্যালকেনের স্ফুটনাঙ্ক, অর্থাৎ এখানে দেখবা যে কার্বন সংখ্যা বাড়তে থাকলে স্ফুটনাঙ্ক বাড়ে, ওই টপিক থেকে আসছে। এবারে ইলেকট্রোফাইলের উদাহরণ, অর্থবেড়া ও মেটা নির্দেশক। অর্থবেড়াটা কি করে, বেনজিন বলকে সক্রিয় করে, আর মেটা নির্দেশক কি করে, বেনজিন বলকে নিষ্ক্রিয় করে। দুইটা থেকেই প্রশ্ন আসছে, সক্রিয় এবং নিষ্ক্রিয়, অর্থাৎ অর্থবেড়া মেটা দুইটা থেকে প্রশ্ন আসছে। এবার দেখো হেটারোসাইক্লিক যৌগের উদাহরণ, কোনটি হেটারোসাইক্লিক যৌগ, এই ধরনের প্রশ্ন ছিল। তারপর কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ সি ডাবল বন্ড থাকা এই যে কার্বনিল যৌগ, এরা আসলে কি ধরনের বিক্রিয়া দেয়, এটা থেকে প্রশ্ন ছিল। পলিমার থেকে প্রশ্ন ছিল, আলোক সক্রিয় সমতা কারা দিবে, ঠিক আছে? এখানে বিউটেন 2 এক উদাহরণ দেওয়া ছিল যে আলোক সক্রিয় সমতা এইদের কারা কারা দিবে। এটা কিন্তু খুবই সমানতার মধ্যে আলোক সক্রিয় সমতা বা সিস্টান সমতা ভাই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা যে কারা দেয়, কেন দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপর কার্যকরী মূলক থেকে প্রশ্ন ছিল অ্যামাইড মূলকের যে কার্যকরী মূলক কি হবে। তারপর টলুইনের এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগ, তো টলুইনের যে তোমার CH3 মূলক থাকে ওইটা তোমার এলিফ্যাটিক দেয়, আর অ্যারোমেটিক যে বেনজিন চক্র যেটা থাকে ওটা অ্যারোমেটিক। তো টলুইন এখানে এলিফ্যাটিক ও অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে, এই প্রশ্নটা ছিল। তারপর নামীয় বিক্রিয়ার উৎপাদ, তো নামীয় বিক্রিয়া থেকে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া, ঠিক আছে? সেন্ট মেয়ার বিক্রিয়া এখান থেকে মূলত প্রশ্ন ছিল। তো নামীয় বিক্রিয়াগুলোর মধ্যে যা যা আছে, নামীয় বিক্রিয়াগুলো একটু ভালো করে দেখবা। আর এখানকার ইলেকট্রোফাইল, তারপর হচ্ছে সমানতার মধ্যে আলোক সক্রিয় সমানতা, অর্থবেড়া নির্দেশক। এরপরে আমরা যদি এদিকে আসি, তারপর আমাদের যে বেনজিনের জাতক যেগুলো আছে, বেনজিনের জাতক বিশেষ করে সাইক্লিক যৌগগুলা, এদের যে উদাহরণ টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। তো আরো আমরা কিছু জৈব রসায়নের জন্য ইন্ডিভিজুয়াল সাজেশন তোমাদের ইনশাআল্লাহ দিব, তো এটা একটু ভালো করে দেখে নিও, ওকে? এবার আসো পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন থেকে যে পরমাণুর সংখ্যা, ঠিক আছে? পরমাণুর সংখ্যা আমাদের যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা আছে, ঠিক আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা, তো অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে তোমাদের যে পরমাণুর সংখ্যা নির্ণয়, ওইখান থেকে প্রশ্নটা ছিল মূলত একটা গ্যাস, ওখানে পরমাণুর সংখ্যা কতটি, এই ধরনের প্রশ্ন ছিল। তো জারণ বিজারণ বিক্রিয়া থেকে প্রশ্ন ছিল, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়ায় উৎপাদটা কি হবে, এই ধরনের কিছু একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? তো জারণ বিজারণ পার্টটা থেকে প্রশ্ন ছিল। জারণ বিজারণটা এই যে পরিমাণগত রসায়ন, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, জারণ বিজারণ পার্টটা, ঠিক আছে? এরপর আসলে তড়িৎ রসায়ন। তো তড়িৎ রসায়ন থেকে এখানে দুইটার মতো প্রশ্ন ছিল, একটা হচ্ছে ক্যাথোডে কত জমা করতে কতটুকু বিদ্যুৎ লাগবে। তো আমরা জানি এক মোল জমা করতে লাগবে 1 ফ্যারাড। তো এখানে তোমার হচ্ছে যদি দেওয়া থাকে মনে করো অ্যালুমিনিয়াম 3+, তো এখানে কি পাওয়ারটা কি 3+ না, তাহলে এখানে 3 মোল ইলেকট্রন লাগবে, ঠিক আছে? 3 মোল ইলেকট্রন, তো 3 মোল ইলেকট্রনের জন্য কি লাগবে, 3 ফ্যারাড। এরকম টাইপের প্রশ্নগুলো এখানে আসে। তারপর লবণ শোধিতে ব্যবহৃত যে লবণগুলো, লবণ শোধিতে কোন কোন লবণ ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্নগুলো এখানে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের অ্যানালাইসিস। এবার আমরা দেখব রসায়নটা তুমি কিভাবে পড়লে একটা বেস্ট মার্ক তুমি ইনশিওর করতে পারো পরীক্ষাতে, সেই বিষয়ে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে আসি আমাদের রসায়ন পার্টটা কিভাবে পড়া দরকার। তার আগে আমরা এক্সাম ব্যাচ নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। তো আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, তো এখানে আমরা কি কি দিচ্ছি তোমাদের, তো এখানে আমাদের অল সাবজেক্টের এক্সাম হবে, সকল বিষয়ের এক্সামগুলো হবে। এবং আমাদের যে এক্সামগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো থাকবে। যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি অলরেডি পাবা, দুইটা এক্সাম হয়েছে, দুইটা এক্সামে তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা প্র্যাকটিস আকারে দিতে পারবা, ঠিক আছে? তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পাশাপাশি যাদের বাংলা ইংলিশ দাগাবা, তুমি যদি এমন হয় যে ভাই আমি বাংলা দাগাবো, ঠিক আছে, বাংলা এক্সাম দিতে পারবা। তুমি যদি এমন হয় যে ভাই আমি ইংলিশটা দাগাবো, ঠিক আছে, তুমি ইংলিশ দাগাবা, তো ইংলিশ এক্সাম আমি পাবা। টোটাল 6টা বিষয়ের উপর আমরা কিন্তু এক্সাম নিচ্ছি, বাংলা ইংরেজি সহ আরো বাকি যে গ্রুপ আছে 4টা সেগুলোর উপরে, ঠিক আছে? শুধু এক্সাম নিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি তা না, এখানে তুমি প্রশ্ন ব্যাংক সলভ ম্যারাথন ক্লাসগুলো পাবা। এছাড়া আমরা পরীক্ষার আগে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দিচ্ছি, যেমন আছে গুণগত রসায়ন আমরা একটু পরে রেকর্ড করে দিয়ে দেবো, ঠিক আছে? এছাড়া প্রশ্ন ব্যাংক, তো অনেক সময় তোমরা প্রশ্ন ব্যাংক পাবা, দেখো এই সময় এসে প্রশ্ন ব্যাংক তোমাকে কিনতে হবে 400 টাকা দিয়ে। তো এই প্রশ্ন ব্যাংক কি দরকার 400 টাকা দিয়ে কেনার? তো আমরা এখানে যা যা বই তোমাদের দিচ্ছি পিডিএফটা, ওইগুলা পড়লে তোমার জন্য এনাফ, তোমার চান্স পাইতে বা তুমি যদি টপ করতে চাও, আমরা যতটুকু তোমাদের দিচ্ছি ম্যাটেরিয়ালস, এইগুলা এক্সামগুলোর প্রশ্ন পাশাপাশি যা যা পড়তে বসে এভাবে যদি পড়তে পারো, ইনশাল্লাহ এখানে তোমার কিন্তু ভালো একটা মার্ক ইনশিওর করতে পারবা। তো তোমার এক্সট্রা করে প্রশ্ন ব্যাংক কেনার দরকার নাই, তোমার 400 টাকা বাদ দিয়ে তুমি মাত্র 250 টাকা দিয়ে এক্সাম ব্যাচটা কিনো, তার থেকে আরো বেটার কিছু তুমি পাবো, ঠিক আছে? তো এখানে আমাদের কিন্তু এক্সাম ব্যাচটা যারা শুরু হয়ে গেছে, তো ওই জন্য দেরি করবা না, দ্রুত ভর্তি হয়ে যাবা, দেরি করলে রুটিন থেকে তুমি আরো বেশি বিচ্যুত হয়ে যাবা, ঠিক আছে? তো ডিসিপি এর জন্য যা যা দরকার হয় সবকিছু ইনশাআল্লাহ আমরা এখানে গুছাই দিচ্ছি, আর এইগুলাই তোমাদের জন্য এনাফ। আমাদের সাথে প্রায় 120-এর মতো শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি, 120-এর মতো 2 দিনের মধ্যে, মানে এক্সাম শুরুর 2 দিনের মধ্যে কিন্তু যুক্ত হয়েছে। আশা করা যায় আরো কিছু শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমরা বন্ধুদের সাথে অবশ্যই
আমাদের ভিডিওটা শেয়ার করে দিবা। তো প্রথম দিকে আসো, যদি রসায়ন ভালো করতে চাও, যেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কারণ আমরা দেখলাম ম্যাক্সিমামই ছিল হচ্ছে বিগত বছর টাইপ থেকে আসছে, 7 কলেজ যখন ছিল ওই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে যে টপিকগুলো ছিল ওখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। তো ওই টপিকগুলো তুমি একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, টপিকের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করবা, ঠিক আছে? কারণ প্রশ্ন হুবহু মান সহ বা অপশন সহ তো তুমি কম পাবা না, বাট তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি কিন্তু এখানে অ্যান্সার করে আসতে পারবা। তো প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে কেন এটা উত্তর হলো আর কি করলে এরকম টাইপের উত্তরগুলো আসে, ঠিক আছে? এরপরে যেটা করতে হবে, প্র্যাকটিসের জন্য তোমাকে অবশ্যই অনুশীলনের প্রশ্নগুলোকে মাস্ট ইম্পর্টেন্ট দিতে হবে। কারণ অনুশীলনের প্রশ্ন তুমি যদি শুধুমাত্র অনুশীলনের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করে যাও, তুমি এখান থেকে 20+ কমন পাবা। শুধুমাত্র অনুশীলনের প্রশ্নগুলো যদি ভালো করে বুঝে যাও 20+ কমন পাবো, কারণ এগুলাই এনাফ, এইগুলাই তোমার জন্য এনাফ 20+ কমন পাওয়ার জন্য। তো এর পাশাপাশি তুমি যদি ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা পড়ে যাও, ইনশাল্লাহ দেখবা যে হয়তো দুই একটা প্রশ্ন তোমার মিস হইতে পারে, দুই একটা প্রশ্ন মিস হইতে পারে, মিনিমাম তুমি 20+ সঠিক করে আসতে পারবা, মিনিমাম 20+ সঠিক করে আসতে পারবা। তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক কেন বলতেছি, কারণ দেখবা যে এখানে তোমার তো টাইপ ওয়াইজ প্রশ্ন সাজানো থাকে না, আর প্রশ্নের ব্যাখ্যাও দেওয়া থাকে না অনুশীলনীতে, বাট প্রশ্ন ব্যাংকে কি থাকে, প্রশ্নের ব্যাখ্যাগুলোও দেওয়া থাকে। তো তুমি যদি প্রশ্ন ব্যাংকটা দেখো, নিচে ব্যাখ্যা দেওয়া থাকে, তো তোমার জন্য রিভিশন দেওয়াটা ইজি হয়ে যাচ্ছে, তাই না? তারপরে তুমি কি করলা, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করলা, তাহলে তোমার জন্য পারফেক্ট একটা রিভিশন এমসিকিউর জন্য হয়ে গেল। এবার রিভিশন দিলা, তাইলে তো চান্স পাওয়া যাবে না, কি করতে হবে, তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে? টাইম ম্যানেজ করতে হবে। টাইম কই থেকে ম্যানেজ করবো ভাই, তোমাকে এক্সাম দিতে হবে। তুমি যদি বেশি বেশি এক্সাম না দাও, দেখবা যে এই বছর যারা চান্স পাও নাই কোথাও, ম্যাক্সিমাম মধ্যে একটা প্রবলেম থাকতে পারে, হয়তো প্রিপারেশন তোমার ভালো ছিল, পরীক্ষার হলে তুমি নার্ভাস হইছো, প্যানিক হইছো, টাইমটা ভালো মতো ম্যানেজ করতে পার নাই, নেগেটিভ খাইছো বেশি, তো তোমার কিন্তু চান্স মিস হয়ে গেছে। তো যে নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু নেগেটিভ আছে 0.25 করে, ঢাকা সেন্টারে নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিং তোমাকে আগে থেকে কন্ট্রোলে আনতে হবে। তো কন্ট্রোলে আনার জন্য ভাই তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমরা এক্সাম ব্যাচটার উপর তোমাদের একটু গুরুত্ব দিচ্ছি বেশি, কারণ লাস্ট মোমেন্টটা তুমি যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো, তোমার জন্য ভাই ভালো। তুমি এখানে ভালো করলা, তোমার জন্য ভালো হবে। তুমি আমাকে 250 টাকা দিচ্ছ, এ টাকা তুমি না দিলেও আরেকজন দিবে, তাই না? বাট এই 250 টাকার বদলতে তুমি যদি ভালো পজিশনে চান্স পাও, এটা তোমার জন্য আলটিমেটলি লাগে। এই 250 টাকার মতো কত 250 টাকা তুমি পরবর্তীতে ইনকাম করবা, ঠিক আছে? তো এই বিষয়গুলোতে এখন ফোকাস না দিয়ে একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। কোথাও চান্স হয় নাই, সমস্যা নাই, নেক্সট যে সুযোগটা আছে এই সুযোগটা তোমাকে একটু ভালো মতো কাজে লাগাইতে হবে। তো পরবর্তী সময়টা তুমি যদি ভালো মতো কাজে লাগাতে পারো, দেখবে যে এই ভার্সিটিগুলোতে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি খুব সহজেই টপ র্যাঙ্কে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো অবশ্যই আশা করি তোমরা অ্যানালাইসিসটা বুঝছো। আর যারা এক্সাম ব্যাচটাতে ভর্তি হবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে কষ্ট করে একটু নক দিবা, তাহলে হয়ে যাবে। আমরা পরবর্তীতে অন্য সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।